ময়নাকে যে বলবা যে পটল যদি না খাও তাহলে কি লাউ দিয়ে চিংড়ি মাছ খাবা, ওই সরি লাউ শাক দিয়ে চিংড়ি মাছ খাবা। ভাই মাসে পটল, ওই কালকে ইলিশ মাছ রান্না করলাম না, সেটার একটা মাথা লেজ আছে, তো সেটা দিয়ে হচ্ছে আপনার পটল রান্না করব মাথার লেজ দিয়ে। সেটা সে খাবে না ফাহিমা। খাইবে? না খাইলে কইতাম কি জানো, না খাইলে বলতাম কি না খেয়ে মরে যাও, খাওয়ার দরকার নেই। সে কিচ্ছুই খাইতে চায় না। ওইটাই খায় কোনটা? বললাম মুরগি? না, তাই লাউ শাক আর চিংড়ি মাছ। লাউ শাক চিংড়ি মাছ খায়? মানে এটা আচ্ছা শোনো বাবা, আর মানে ওই দিন যে কচু শাক রান্না করলাম না আমরা, সেই কচু শাক কিন্তু সে খায় নাই। হ্যাঁ ফাহিমা, তো ওটা কিছু বলি নাই, কারণ ওটা কি আবার ক্ষতি হইতে পারে কিনা আমি জানি না। ক্ষতি কোনো ক্ষতি নেই, আর ভালো, তাহলে রক্ত হইবে বা রক্ত ভালো থাকে। পরিষ্কার হবে। না না, খাইনি আব্দুলের কালে সবসময় তো খাইছি ফিরাই ফিরে। তুমি তো সুপার ওম্যান, তোমার কথা তো কম জীবন না, কিন্তু আসলে হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ নূরজাহান খাইয়ে ভালো লাগে না আমার। শাকসবজি অনেক খায় আর কি, মাশাল্লাহ। কিন্তু আমি নিজেও শাকসবজি খাইতাম না। এই সমস্যাটা আমাদের ঘরের সবারই ছিল, ফাহিমা মহিমা আমার আব্বু আম্মু সবসময় শাকসবজি খাইতো। তো এমনকি ফাহিমা মহিমার এমন একটা অভ্যাস ছিল, ওরা ফলও খাইতো না। হুম, এটা আসলে ছোটবেলা থেকে অভ্যাসটা জোর করে করানো লাগে। হুম, আহা বাবা, ওটা আমার খুব প্রয়োজনীয় জিনিস, তোমরা কি করলা? ক্যামেরার একটা অ্যাঙ্গেলের একটা ব্যাপার আছে, আলোর একটা ব্যাপার আছে। দেখেন আব্রাহিম সামনে আসলে, সামনে আসো তো আব্বা, সামনে আসো, একটু আসো, একটু আসো, একটু আসো। এখন ওর গায়ের কালার দেখেন, আর ও যখন দূরে যাবে, মানে ওর মুখের দিকে তাকান। হ্যাঁ, দূরে যাও বাবা, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিক ফেরো, ওদিক ফেরো। এখন দেখেন দেখা যায় কেমন। আবার ও বাবা, তোমরা ধরলা কেন? তোর বলছিল তো আগুন আগুনের সামনে যাবে না। যাই হোক, আজকে হচ্ছে রান্না হবে পটল দিয়ে ইলিশ মাছের মাথা, ঠিক আছে নাকি? আর হচ্ছে আপনার আর হচ্ছে ওই লাউ শাক চিংড়ি মাছ দিয়ে। লাউ শাকটা কই দেখি তো, আবার ভিজিয়ে রাখছো? এই যে লাউ শাক নুরজান একবার রেডি করে রাখছে। লাউ শাকের দাম ওরে বাবা গ্রামের তুলনায় তো অনেক বেশি, কারণ এই মানে কি বল রে, মানে আর কি কয়টা রে, মানে দুইটা ভাগ না, ওটার নাম কি? দুই মুঠা। হ্যাঁ, দুই মুঠা শাক, সেটা একবার পাতলা পাতলা, ধরেন দুই তিনটা ডগা আর কি, চারটা ডগা আর কি, 60টা ডগা, মোটমাট 4টা ডগা, বড় ডগা। সেটার দাম হচ্ছে আপনার 70 টাকা। যেটা গ্রাম হিসাবে অনেক বেশি। বলতেছে কি জানো, দাম আরো বেশি ছিল, কারণ ওই পাওয়া যায় এখন নাকি লাউ শাক পাওয়া যায় না। জীবনে একবার আপনার শাক কিনে খাওয়াইছেন, ওই রকমের যে কোনোদিন পাইনি। ওটা অনেক এই রকমের মোড়া ছেলে রাঁধছি, এখন মধুর মতন লাগছে, এরকম আর কোনো জায়গায় পাইনি। পাও নাই, ওরকম হয় না সহজে, তো পাবা কেমনে? মানে ডগাগুলো মোটামুটি ছিল একবারে, আপনার এই অল্প একটু চিংড়ি আর কি, তাও দাঁড়া নাই তো, পাশের এক বাড়ি থেকে দাঁড় নিয়ে এসে। তাহলে এই লাউ শাক খামো দেখি, এই কারণে আমার এটা অনেক পছন্দ, বুঝলেন? ওজনের লাউ শাক অনেক পছন্দ, অনেক। লাউ শাকের পরের অবস্থান হচ্ছে কলমি শাক, নাকি? পুঁই শাক আমার এত মজা লাগে না। লাউ শাক, কলমি শাক, এই দুটো নুরজান অনেক পছন্দ। অবস্থা আছে না এসি শাক, 3 নম্বরে হেসি শাক, লাউ, তারপরে তার। আচ্ছা, আমার ব্রেন কাজ করতেছে না, কারণ কি জানেন?
আমি রাত্রে অনেক দেরি করে ঘুমাইছি, আপনার মানে আর উঠছিও তাড়াতাড়ি, তো মানে ব্রেন আমার স্লো পুরো একবারে। আমি কথা বলতেছি একদিকে, কথা ঘুরে যাইতেছে আর একদিকে, কয়েকটা কথা আমি গুছিয়ে বলতে পারিনি। না কাপড় তাহলে কিছুক্ষণ চুপ থাকি। হ্যাঁ, আপনারা একটু আমারে একটা উপকার করেন। এই যে পটলের যে আটি আছে না, পটলের যে বীজ বা আটি, আপনারা আমার একটা উপকার করেন। এই যে পটলের যে আটি বা বীজ, এটা তো আচ্ছা, এটা তো গোল গোল হয় তাই না? তো কোনো একটা মাছের ডিম আছে, যেই মাছের ডিমটা একেবারে ছোট ছোট গোল গোল হয়, সেটা কি মাছের ডিম? আমার আব্বু আম্মু আমার এত বেশি খাওয়াইছে ওই মাছের ডিম, আমি জানি কিন্তু আমি পরে আর পাই না। কি মাছের? এইটা হচ্ছে রিডে মাছ, যে মাছটি বড় হয় না, ওই মাছের ডিম এককালে এত বড় বড় গোল অত গোল বড় বড় না, তাই? ছোট ছোট কিন্তু গোল গোল। এই তো এত বড় বড় একটা বলেন না একটা হ্যাঁ হ্যাঁ রান্না হ্যাঁ, বলেন বলের না, মতো, না, বলের এত মতো, ছোট্ট লাগে। বলের এই মতো। রিডে মাছ, বড় রিডে মাছ না তোর, ওই মধ্যে ডিম হয় ইলিশ মাছের মতন একটা, ওই একটা লম্বা হয়। কিন্তু গোল গোল হয়, ছোট ছোট, এই রান্না ছোট হয় একটা একটু বড় হয়। হ্যাঁ হ্যাঁ, রান্না একালে করতে- রবারের বলের মতো। হ্যাঁ, এটা আমি না তো আনছেন একবার, আমি তো পাইলাম না রে ভাই। আমি এই তো, জায়গায় বই আনছেন আমি। আমার আব্বু আম্মু আমার এত বেশি ওইটা আমি খাইছি, আমার অনেক পছন্দ, কিন্তু আমি নিজে জানতাম জানি না আর কি, মানে আমি দেখি নাই তখন রান্না করছে কি মাছ, কিন্তু খাইছি খেতেই। এটা গ্রিডা মাছই। আপনি একটু কমেন্ট করেন, তাহলে হচ্ছে ওই আল্লাহ পাক তৌফিক দিলে ওই মাছটা আনার চেষ্টা করবো। আমার ওটা অনেক খাওয়ার ইচ্ছা। তখনকার সময় গ্রিডা মাছ ছিল, যখন ছোটবেলার কথা বলতেছি আর কি, আমার মনে নাই ভাই, আল্লাহ জানে। এই হচ্ছে ইলিশ মাছের মাথা। অনুদান ওই পটলের আটি ফেলাই দিছে, পরে আমি বললাম কয়েকটা রাখো আর কি। হুম, পানিটুকু ফেলাই দাও। কি বলে? ওকে দিয়ে দিই। মানুষ খাইতে পারে না, আমরা খাবো বাবা, আমরা খাবো, আমরা খাবো বাবা এটা। এই কান কোন দিয়ে এগুলো দিয়ে রান্না করবো। হুম, কাটো। ওইসে পরে এমনি ভেঙে দেবেন না। হাস। কেন? কাটো। সার কাটাকাটি করার কিছু নাই। ঢালাই দিই। রান্না এটা শেষ। এটা ঝোল ঝোল থাকবে আর কি। খাইয়ে দেখছো হয়েছে নাকি? দুজন না খাইয়ে সারে না এটা। তা আমার পছন্দের জন্য একটু খাইলে কি হয়েছে, কমে যাইবে। একটু খাও না রান্না করে তবে ভাত দিয়ে খাবো ইনশাআল্লাহ। ওই যার জল কমাইলে খাবা কি? আমার মাছটাও কষায় নিব এটার মধ্যে। দাও। বাংলাদেশে করা যত নাটক আছে, এর মধ্যে সবচেয়ে পছন্দের নাটকগুলোর মধ্যে একটা পছন্দের নাটক হচ্ছে এটা। নাটক তো না, এটা সিনেমা, অজ্ঞাতনামা। এই সিনেমাটা আমার অনেক পছন্দের আর কি। হ্যাঁ, বিশেষ করে খাবার খাইতে বসলে যদি কোনো সময় কিছু দেখি তাহলে এটা দেখি আর কি। আর এদিকে আপনার কি বলে এটা রে, কি রে ভাই,
এই যে খাবার খাইতেছি। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে লাউ শাক খাইতেছে তো ভালো লাগতেছে। নূরজানের পছন্দ হচ্ছে আপনার ইলিশ মাছের মাথা। তো মাথা আর ওই কানসা বলি আমরা, এটা নিচে। এই যে মাহাই খেলে না মজা লাগে। মাখায় খেলে নাকি মজা লাগে? না, এটা আসলে একটা ভালো কম্বিনেশন। ইলিশ মাছের মাথার সাথে হচ্ছে আপনার পটল। আচ্ছা, ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে কচু খায়, জানো? কচু। কচু হয়, অনেক মজা লাগবে। ইন্ডিয়াতে কলকাতাতে বেশি খায় মনে হয় ইলিশ মাছের মাথা দিয়ে কচু। হ্যাঁ, কচুই। কচুর শাক আছে না, ওই কচুর শাক, হ্যাঁ হ্যাঁ। এটা অনেক সিনেমাতে দেখছিলাম ছোটবেলা। ছোট বউ, তারপরে পূজা, এসব বড় বউ, এটা এইবার নামে কিছু কলকাতার সিনেমা ছিল, খুব ভালো সামাজিক সিনেমা ছিল। ওগুলোর মধ্যে এটা দেখছিলাম। ওখানে ওরা পাবদা মাছ এগুলা খাইতো খুব, মানে এগুলো মনে হয় ইয়া আর কি। বাবা ব্যথা বাবা, মজা হয়েছে না? আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। কি হয়েছে? কারণ কারণ গেছে গা। গতকালকে যে আমি চেষ্টা করলাম না এখান থেকে মাটি উঠানোর, সেই চেষ্টায় আসলে আমি বলতে পারেন মোটামুটি, মানে কি বলে এটারে, বিফল। সফল না, বিফল। কারণ হচ্ছে এর মধ্যে ভাই জোক আছে। তো নামলে তো চোখে ধরে, জুতা পরছি, জুতা গায়ে যেতেছে, মানে এত পরিমাণ কাদা ওখানে, ওই জুতা ছাড়াই হাঁটু পর্যন্ত গায়ে যেতেছে। আর আরও রিক্স আছে, হাত দিয়ে ধরলে হাতে পর্যন্ত চোখ উঠেছে, এরকম একটা অবস্থা। যদি আমার ধরে নাই আমি বুঝতে পারি, কারণ এখানে আপনি এখান থেকে হাইটে যদি ওই পর্যন্ত যান তাহলে আপনার চোখে ধরবে সম্ভবত। আল্লাহ পাক চাইলে তো ধরবে না, কিন্তু সাধারণত ধরে আর কি। তো এখন এখানে একটাই উপায় আছে, এই মাটি আবার উঠিতে পারতাম। এই যে এই ঘাসটা দেখতে পাচ্ছেন, এই যে ঘাসটা, এই যে পুরাটা একবার এই সাইড থেকে ঘাস, এই ঘাসের জন্য উঠিতে পারতেছি না। আর সব এই ঘাসের মধ্যেই বালিগুলো ঢুকছে, এই হচ্ছে বড় সমস্যা। যদি এরকম সমান জায়গায় থাকতো তাহলে উঠে ফেলতে পারতাম কষ্ট করে ইনশাল্লাহ। তো এখন একটা উপায় হচ্ছে এখান থেকে বারবার মানে এরকম কাইটে দেওয়া, যাতে পানিটার দিকে যাইতে পারে। এছাড়া আর কোনো উপায় নাই আর কি। একটা ছিল যেটা ওটা বন্ধ করে দেওয়া, ওটাতে দিছি বন্ধ করে, এখান থেকে পানি পড়ে না। বাবা, তুমি ভাত খাবা না? আচ্ছা ঠিক আছে, খাওয়া লাগবে না। না খাইয়া? হ্যাঁ, তাই? ওই দেখেন বোবো করে কি দেখেন, সে লাভ দিয়া পাতা খায়। ভিডিও করে দেখে লাভ দেয় না নাকি? সম্মানের ব্যাপার আছে না আরো একটা। আপনার খুবই শরীরটা খারাপ আর কি। গতকালকে অনেক রাত জাগছি তো, শরীরের অবস্থা ভালো না, অনেক কাজ করতে হয়েছে। চা খাইতে হবে। দোয়েল পাখি। ববো, এই গাছটা সোজা করে দিব নে। হ্যাঁ, একটা গোজ লাগবে। গোজ মানে হচ্ছে এটা শক্ত, এটা মানে ইয়া লাগবে, ডাল লাগবে, সেটার সাথে বাইতে দিব, সোজা করে বাইতে দিব। এটা আলহামদুলিল্লাহ খুব ভালো আম হয়েছিল এবার। এই গাছটা আপনার গত বছরের আগের বছর বন্যা হইল না, ঘূর্ণিঝড় রেমাল, ওটাতে এটা ভেঙে গেছিলো। তো আলহামদুলিল্লাহ গাছটা আবার ধরছে। এটাও ব্যাকা হয়ে গেছিলো। তো এটা সোজা করে নেই কেন? কারণ ওই শীতকালে মাটি শক্ত থাকে, তখন সোজা করা যায় না। তখন বর্ষা আর একদিন হইলে তখন একটা টাইনে সোজা করে তারপরে ওই গোছটাই গাড়ি দিব না। ওই যে গোছ, এটা বাঁশের টুকরো আছে না, এটা দিয়েই করতে হবে।
আসসালামু আলাইকুম হালাল খবর কামা রব্বায়ানি সগীরা। এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এটা শুনবেন সবাই, শুধু তারা ছাড়া তাদের সিরিয়াসভাবে শোনার দরকার নাই যারা হচ্ছে মুরব্বী, আঙ্কেল আন্টি বড় আপু। আপনাদের হয়তো না শুনলেও চলবে, আবার কাজে লাগতেও পারে, জানি না। সেটা হচ্ছে, এই ধরেন আমি এই বাড়ির পিছনে অনেক টাকা খরচ করতেছি, বা সামনেও নিয়ত করছি আল্লাহ পাক যদি তৌফিক দেয় তাহলে খাইয়ে না খেয়ে যে কোনোভাবে বাড়িটা করব। এই যে চিন্তাটা না, আমার আমার মনে হয় যে এই টাইসন, এই চিন্তাটা ঠিক না। হ্যাঁ, শুধু বাড়ি করার জন্য নিজের অর্জিত সব টাকা পয়সা খরচ করা, এটা পুরোপুরি ঠিক হবে না। হ্যাঁ, যেটা আমার মনে হইতেছে, আমি মনে করি এর চাইতেও আপনার জমি কেনা অনেক ভালো হবে। মানে এটার একটা মোটামুটি অবস্থানে নিয়ে তারপরে জমির দিকেই ফোকাস করাটা সবচেয়ে বেশি ভালো হবে। কারণ জমি ব্যাপারটা হইতেছে এরকম, ধরেন আপনি অসুস্থ হয়ে পড়লেন, আপনার পারিবারিক অসুস্থ হয়ে পড়লো, কোনো বড় একটা সমস্যা হইলো, বড় অভাবে পড়লেন, তা আমি কি শুনি না কথা কও, আমি কথা কইতেছি তো। এই সময় কিন্তু আপনার বাড়ির তেমন কোনো কাজই আসবে না। হ্যাঁ, বাড়ি করবে কারা? যাদের হয়তো জমি জমা আছে। হ্যাঁ, আমি জানি না আমি আপনার বুঝতে পারলাম কি না, কিন্তু আমার কাছে আমি অনেক চিন্তা করলাম একদিন সকালবেলা, যে এটা আসলে মানে বাড়িটা কি কতটা দরকার। পরে বুঝলাম যে বাড়ি তো দরকার, কিন্তু এবার বাড়ির চাইতেও আমি বাড়িতে এখন একটা থাকার পর্যায়ে চলে আসছে, তাহলে এখন আর জমি ছাড়া আমি মনে করি আর কোনো ভালো অপশন নাই কিছু করার। এখন যদি ধরেন আমি আরও মানে কথা এই বাড়ি করতে অনেক টাকা লাগবে আরও, তো সেই টাকা এখানেই খরচ করলাম। ধরেন আরও 3-4 বছর লাগলো আমার এই বাড়িটা পুরো কমপ্লিট করতে, সুন্দর হয়ে গেল বাড়িটা খুব সুন্দর, কিন্তু আমার কোনো জমি নাই, জায়গা নাই। একটা বিপদে পড়লে তখন কি বাড়ি আমি বেচতে পারবো? কিন্তু জমি বেচাও লাগে না, জমি একজনের কাছে লিজে দেওয়া যায়, যে এত আপনি 1 বছর খাইবেন, 1 বছর জমিটা আপনার থাকবে, আপনি চাষাবাদ করে আপনি যা ইচ্ছা যা চাষ করবেন আপনি নেবেন। হ্যাঁ, 1 বছর পরে আপনার টাকা আমি আপনার দিয়ে দিব, জমি আমার হয়ে যাবে। তাহলে কিন্তু জমি আপনার থেকে গেল, কিন্তু আপনি টাকাটাও পাইলেন, আপনার প্রয়োজনীয় যে টাকাটা বিপদে পড়ছেন সেই টাকাটাও কিন্তু আপনি পেয়ে গেলেন। এটা আসলে যারা বোঝা তারা তো বুঝছেন। আমি মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা চিন্তা, এই চিন্তাটা করা উচিত সবারই। যারা ঢাকাতে থাকেন তাদের উচিত গ্রামে এরকম কিছু করে রাখা, যাতে বিপদ আপদে পড়লে। হ্যাঁ, আমার মামারা আমি ছোটোবেলা থেকে দেখছি, আমার মামারা এইভাবেই চলছেন। হ্যাঁ, বিশেষ করে আমার বড় মামা দেখছি, ওনার জমি রাখা ছিল, ওনার নিজের জমি, তো বিপদ আপদে পড়লেই হচ্ছে জমি একজনের কাছে রাইখা দিত, সে আবার দেখা গেল 2 বছর চাষাবাদ করতো, পরে মামা টাকা দিয়ে দিত, জমি মামার হয়ে যেত। এটা খুব ভালো। আল্লাহ পাক ভালো কাজগুলো যেটা বেশি জরুরি সেটা আমাদের সবাই করার তৌফিক দান করুক, আমিন। আর যদি আমি এখন ধরি, কী করবো কোন, আমার সামনে দাঁড়াতেছে, দেখেন পুরুষ মানুষ আসলে কি কোমর পেয়ে লাভ নাই, খালি মেয়েদের পিছে পিছে ঘুরে। আল্লাহ বানাইছি এইভাবে। হ্যাঁ, দিচ্ছি। একটু কথা আপনাদের সাথে শেয়ার করি, কিছু মনে করবেন না কেউ, কোনো কারো বদনাম বা এই দেখেন এই ভিডিওটুকু এখন যে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি বিষয়টা নিয়ে, সেটা না বললে কিন্তু আমার কোনো লস নাই, কোনো লাভও নাই। হ্যাঁ, আপনারা এটা নিয়ে ভুল বুঝবেন না। আবার বলবেন না যে ভাই আপনি মানুষের ভুল ধরেন কেন। দেখেন, এটা না বললেও আমি পারতাম, ধরেন এখন আমি যদি চাই যে বলবো না, থাক, বলার দরকারই নেই, না বললে তো পারি, তাই না? জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করা, মানে একটু মনের কথা আর কি। বাবা একটু তুমি যাও, বাবা একটু কথা বলতেছি, যাও, তুমি ডিস্টার্ব করবা। যাও একটু বাবা, ডিস্টার্ব করো না। দেখেন, এখানে হচ্ছে ওনারা এই যে ভোজন রসিকের যে ভাই, উনি একজন ডক্টর, পপুলারের চোখের ডক্টর। তারপর হচ্ছে এই যে উনি হচ্ছে মেবি মানে এখানে সব ইউটিউবার যারা আছে ফুড রিভিউ করে, এই শিকদার সাহেব, তারপর হচ্ছে খাইদি.com-এর ভাই,
হ্যাঁ, তারপর ওনরা দুজন, আরও অনেকজন যত ফুড রিভিউয়ার আছে মানে পরিচিত মোটামুটি, যারা ভাইরাল ভিডিও নিয়ে কাজ করে বা ভাইরাল খাবারগুলো দেখায়, ওনারা সবাই এখানে আছে। তো ওনারা গেছেন হচ্ছে পুরান ঢাকার যে খাবার দাবার সেটার একটা রিভিউ করতে। তো রিভিউর এক পর্যায়ে হচ্ছে ওনারা যে বিউটির লাচ্ছি, পুরান ঢাকার বিখ্যাত বিউটির লাচ্ছি, আমি এখনও খাই নাই, খাওয়ার ইচ্ছা ছিল, এখনও আছে। তো এখানে গেছে ভিডিও করতে, রিভিউ করতে আর কি, যে বিউটির লাচ্ছি কীরকম। হ্যাঁ, উনি হচ্ছে আদনান ভাই, মেবি সম্ভবত ওনার নাম। তো উনি হচ্ছে খায় নাই আর কি, এখন পর্যন্ত উনি খায় নাই এই বিউটির লাচ্ছি। তো খেতে গিয়ে উনি মানে রিভিউ দেওয়ার সময় উনি বলতেছে যে আসলে এটা 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 কোনো লাচ্ছিই না। মানে বিউটি লাচ্ছি খাওয়ার পরে ওনার মনে হয়েছে যে এটা আসলে কোনো লাচ্ছি না, 10-এ যে কত রেটিং দিবে সেটা ওনার রেটিংই আসতেছে না। তো এখানে আরও বিভিন্ন ইউটিউবার যারা ছিল, যেমন খাইদি.com-এর যে ভাই, হ্যাঁ, খালেদ সাইফুল্লাহ, উনি ওনার রিভিউ দিছে যে 10-এ 4-5 আর কি এরকম। তারপর উনি অনেক পরিচিত একজন মানুষ, ইউটিউব ভিডিও করেন, খাবার ভিডিও। তো সবাই সবার রেটিং দিছে। তো রেটিং দেওয়ার পরে মানে খুবই বাজে রেটিং আর কি, যে এটা এটা মানে লাচ্ছি হইতেই পারে না। এখন আমার কথা হচ্ছে ভাই, এই লাচ্ছিটা একটা লাচ্ছি, তাই না? এটা দই দিয়ে বানায়, ঠান্ডা পানি থাকে, দই থাকে। এটা হচ্ছে মানুষ গরমের মধ্যে খায় খুব তৃপ্তি পায়, কারণ এটা একটা ঠান্ডা ড্রিঙ্ক, তাই না, কোল্ড ড্রিঙ্ক। তাহলে এখানে আপনি যে রিভিউ দিচ্ছেন, এটা আমি কিন্তু সবার ক্ষেত্রে বলতেছি, যারা ফুড রিভিউ করে। ইনশাল্লাহ আমিও খুব তাড়াতাড়ি ফুড রিভিউ শুরু করতেছি, এজন্য এই কথাটা বলা। তো এটা হচ্ছে মানুষ খায় কি গরমের জন্য, মানে একটু তৃপ্তিদায়ক, ঠান্ডা লাগে শরীর, তাই না, বা গলা শুকায় গেল, যাক, যে জন্য খায়, এটা তো বুঝতেই পারতেছেন। তো এখানে তো আর মানুষ ওই চিন্তা করে খায় না যে এটার মধ্যে ক্রিমি থাকবে, দই ভরা থাকবে। ওনারা বারবার বলতেছে কি জানেন, যে আমরা বাসায়ও তো বানাই, আমরা তো আরও বিভিন্ন জায়গায় খাইছি। ভাই, আপনি 5 স্টার হোটেলে, আপনি সোনারগাঁয়ে, হ্যাঁ, এরকম বড় বড় 5 স্টার হোটেলে আপনি যে লাচ্ছি খাইছেন, সেই লাচ্ছির সাথে যদি আপনি সেটা মিলাইতে চান, তাহলে সেটা কীভাবে মিলাবেন? আপনাকে কি বিউটির লাচ্ছির কেউ বলছে যে ভাইয়া আপনি একটু আসেন, আইসে একটু বলেন যে আমাদের এই খাবারটা কেমন? সেটা তো আপনাকে কেউ বলে নাই। এখন বলতে পারেন যে ভাই আমার টাকা দিয়ে আমি খাবো, আমি যাই তো বলতেই পারি। কেন বলবেন আপনি? আপনি এতটুকু বলতে পারেন যে আমার কাছে এটা ভালো লাগে নাই, কিন্তু আপনি কেন বলবেন যে এইটার মধ্যে এইটা নাই, ওইটা নাই, ওইটা নাই, বাসায় বানাই? তো বাসায় বানাইলে আপনি তো মনের মতো দই দেন, এখানে তো আপনার মনের মতো দই দিবে না, কারণ আপনি তো এখানে একটা টাকা দিবেন, যেই টাকার বিনিময়ে আপনারা দিবে। আর আপনি বাসায় যদি দেন 1 চামচ দই, এতখানি দই আপনার থেকেও ঠেকাইতে পারবে না, কিন্তু আপনি তো এখানে তো আর আপনার সেরকম করে দিবে না, তাই না? তো সেটা আপনার মনের মতো কেমন হবে? এখন আপনি যদি রেডিসন ব্লু, তারপর হচ্ছে আপনার সোনারগাঁয়ে, আপনি যদি 5 স্টার হোটেল যেগুলোতে আছে সেখানে যদি আপনি একবারে মানে সেই 5 স্টার হোটেলের লাচ্ছি খান, সেই লাচ্ছির সাথে আপনি এটা জীবনে মিলাইলে আপনি কি স্বাদ পাবেন কোনো দিনও? বা আপনি বাসায় যেভাবে বানান, নিজের মনের মতো চিনি দিয়া, নিজের মনের মতো ঠান্ডা দিয়া, নিজের মনের মতো দই দিয়া, সেটা কি কোনো দিনও সম্ভব? তাহলে এটার সাথে কেন আপনি মিলিতে গেলেন? আপনি এটাই বলতে পারতেন, জাস্ট এটা যে কেউ বলতে পারে যে ভাই এটা আমার কাছে অত মজা লাগতেছে না আমার মুখে। সেখানেও একটা সমস্যা আছে। কেন সমস্যা? দেখেন, আপনার মুখে সবসময় যে ঠান্ডা ভালো লাগবে এমন তো কোনো কথা নাই, কিন্তু আপনি তো ভিডিও করতেছেন জাস্ট ভিডিও করার জন্য। আপনার তো ভিডিও করাটা একটা যেহেতু ব্যবসা, বিজনেস, তা আপনি আপনার বিজনেসের জন্য যে কোনো সময় গিয়ে আপনার ভিডিও করতে হইতেছে, কারণ এটা হচ্ছে আপনার বিজনেস, এই ভিডিওটা আপনার ছাড়তে হবে। 10,008 কথা সিলে করতে মানা করলাম। তো সেটার সাথে একজন মানুষ ধরেন গরমে, হ্যাঁ, এই যে যেখানে পুরান ঢাকা এই বিউটি লাচ্ছি, নুরজান যাবা এই জায়গার থেকে, মানে যেখানে হচ্ছে বিউটি লাচ্ছি সেখানে হচ্ছে মানুষ প্রচণ্ড পরিমাণে কাজে ব্যস্ত থাকে। হ্যাঁ, কেউ মালামাল টানে, বিভিন্ন ধরনের কষ্টের কাজ করে। সেই কাজ করার পরে এক গ্লাস ঠান্ডা লাচ্ছি খাওয়ার পরে তার কিন্তু অনেক ভালো লাগে। এখন আপনার পেট ভরা, হ্যাঁ, আপনি একটু আগে ধরেন একটা গরম লাগতেছে, আপনি একটা কোল্ড ড্রিঙ্কসও খাইছেন, তো সেই অবস্থায় যদি আপনি আইসে একটা লাচ্ছি খান, আপনার কাছে কি মজা লাগবে? আবার দেখেন যারা রিভিউ করে, এদের খুব অদ্ভুত ব্যাপার, খাইতেছেন লাচ্ছি, এরপরে খাইতেছে লেবুর শরবত। তাহলে একটা ঠান্ডা জিনিস খাইলেন আপনি মিষ্টি, তারপরে যদি আপনি লেবুর এই শরবতটা খান, আপনার কাছে কেন মজা লাগবে? এটা মজা লাগার কিছু থাকবে আর? তাহলে এই যে রিভিউগুলো দিয়ে মানুষের দোকানগুলোর এরকম ক্ষতি করতেছেন। আমি রিভিউ করবো, আমি বললাম আপনারা আমার রিভিউ দেখেন ইনশাল্লাহ। তো
এখন কথা হচ্ছে আমি কেন এটা এরকম আপনাকে তো কেউ বলে নাই যে ভাই আপনি আসেন আইসে আমার এটা করেন, হ্যাঁ আমার যুক্তিতে এটা খাটে না ভাই। একজন মানুষ দুধের লাচ্ছি খাইছে, হ্যাঁ মিষ্টি মিষ্টি একটা ভাব, ঠান্ডা, সেটা সে খেয়ে ফেলছে অলরেডি ঠান্ডা। তাহলে এই যে লেবু শরবতটা মানুষ কেন খায়? গরমে অতিষ্ঠ হয়ে একটু কলিজা ঠান্ডা করার জন্য খায়, তাই না? অ্যান্ড অলরেডি তো আপনার কলিজা ঠান্ডা রে ভাই, এটা খাওয়ার পরে আপনার তো কলিজা ঠান্ডা, তাহলে আপনি এটা খাওয়ার পরে আপনার কী মজা লাগবে এখানে? আপনি এসে কিসের স্বাদ খুঁজতেছেন? মানে আপনি রিভিউ করবেন যে লেবুর স্বাদ, লেবুর শরবতের মধ্যে আপনি কিসের স্বাদ খুঁজতেছেন? এখানে তো লেবুই থাকবে আর ঠান্ডা পানি থাকবে, তাই না? এটা কি রিভিউ করবেন আপনি এখানে? তো খাই আসে বলতেছে যে ওই জায়গায় আমি যে খাইছিলাম মনে আছে, হ্যাঁ মানে ভাই বলতেছে যে ওই জায়গায় এক জায়গায় আমরা খাওয়াইছিলাম না, ওটা তো 10-10 ছিল, তো ওইটার তুলনায় এটা অর্ধেক, মানে 5-6। তো এটা কি রিভিউ করলেন আপনি? না বাবা, পরে শুনবানে। তো এই হচ্ছে অবস্থা আর কি। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। আবার এইটা করার কারণে যে একবার অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেটা না, তবে একটা ক্ষতি তো হবে যে যেমন এই ভাই, আবার এই যে ভাইটা খুব ভালো একটা কাজ করছে। এই কি অবস্থা আমি বুঝলাম না ব্যাপারটা, হ্যাঁ আমি কইলাম যে আমি একটু কথা কইতেছি, মাথায় সমস্যা, নাহলে মানুষ এদের বুঝবে না। যাক কিছু মনে করবেন না, আসলে আমি যে বুঝে, যেহেতু আমি বলছি কয়েকবার, তাই না, যে একটু নিয়ে যাও ওদেরকে। যাক এই ভাই আবার পরে বুঝে বলছে ওনারে যে দেখেন ভাই, উনি এবার বুঝাও দেখেন, উনি খুবই মানে একবারে নজর দিয়ে তাকাই রয়েছে ওনার দিকে, মানে উনি ওনার কথা তারপর মানছিতেছে না। উনি বুঝে বললেন যে ভাই রে, এই লাচ্ছিটা এইরকমই, আর এইটাই মানুষ পছন্দ করে এখানে যারা খাইতে আসে, হ্যাঁ। তারপরে উনি মানতে চাইতেছে না উনি খুব সুন্দর করে বুঝায় বলছে যে ভাই রে, এটা হচ্ছে এরকম, এটা এইরকমই বানায়, এরা এইরকমই পাতলা থাকে, আর এটা অনেক বছর ধরে এটা এইভাবেই আসে। যাক আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে। আসলে আমি ওনার বিরুদ্ধে বললাম না, এটা হচ্ছে সব ফুড রিভিউয়ারদের বিরুদ্ধে এই কথাটা বলা যাইতেই পারে। যে আপনি ধরেন আপনার জ্বর, এখন ধরেন এই ফুড রিভিউটা একটা মানুষের কি একটা বিজনেস, ব্যবসা। এই ভিডিওটা ছাড়লে ওনার টাকা ইনকাম হবে। তো ওনার ধরেন জ্বর আসছে, তো জ্বর ভালো মতো সারে নাই, কিন্তু ওনার কি চ্যানেলে ভিডিও ছাড়তে হবে, তো উনি চলে গেল একটা হোটেল রিভিউ করতে। এখন ওই যে হালকা জ্বর মুখে, ওনার কাছে কি জীবন ওই খাবার ভালো লাগবে? তাহলে উনি যদি ওখানে যায় রিভিউ দেয়, সেই রিভিউটা কতটুকু আসলে রিভিউ হইতেছে? আবার ধরেন আমি একটু আলোচনা আপনাদের সাথে কথা বলতেছি, লাইভে বললে ভালো লাগতো। আবার ধরেন, আচ্ছা এই কথাগুলো লাইভই বলবো না, অনেক কথা বলে ফেলছি। আচ্ছা যাক, অনেক যেহেতু বইলে ফেলছি তাহলে বলেই দিই। ধরেন একটা রেস্টুরেন্ট খাইতে গেল, বা যে কেউ আপনি গেলেন, গিয়ে দেখলেন যে সেখানে হচ্ছে গরুর মাংস বা খাসির মাংস খুবই ঝাল ঝাল করে রান্না করা। এখন আপনি সেখানে কি বলতে পারেন, মানে অনেক ঝাল হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন কি জানেন, যে আপনারা যারা এখানে খাইতে আসবেন তারা হচ্ছে বেবিদেরকে এই খাবার খাওয়াইতে পারবেন না, কারণ এটা প্রচণ্ড ঝাল। এটা হচ্ছে একটা ভালো কথা। এখন যদি আপনি বলেন ভাই আমার জীবনে এইরকম ঝাল, এটা মানুষ কেমনে খাইতে পারে? কী রে ভাই, এই রেস্টুরেন্টে মানুষ ঝাল খাবার খায় বলেই তো লোকটা ঝাল খাবার রান্না করছে, তাই না? এখন যদি ওনার কাস্টমাররা নাই খাইতে পারে, তাহলে উনি কি এটা রান্না করতো? উনি তো রান্না করছে যে ওনার কাস্টমাররা খাইতে পারে, বা ওনার কাস্টমার এটাই পছন্দ করে। তাহলে আপনি কেন গিয়ে সেখানে ক্যামেরাটা নিয়ে আপনি বলতেছেন যে এই খাবার মজা না, কারণ অতিরিক্ত ঝাল, এটা মুখেই দেওয়া যায় না। তাহলে এটা কেমন রিভিউ হইল আসলে? আমার কাছে উত্তর নাই, আপনাদের কাছে থাকলে দিতে পারেন। কিন্তু আমি আসলে খুবই সরল মনে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন এইগুলো না বললে আমার কিছু হইতো না, এটা আমার কোনো ভিডিওর পার্টও না, কারণ এইসব ভিডিও তার আমি করিও না, তাই না? মানুষের বদনাম বলবো কেন? তো এ হচ্ছে ঘটনা আর কি। আশা করি ভুল হলে মাফ করবেন। ফুড রিভিউয়ারদের এই একটা সমস্যা আর কি, এটা আসলে এর সমাধান কি আল্লাহ জানে। যাক, আজান হচ্ছে, আল্লাহু আকবার।